বিসমিল্লাহির রহমানির রহিম। কুলগাঁও কলেজ কর্তৃক অনলাইন ক্লাসরুমে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, অধ্যায় চতুর্থ তোমাদের বাজার রয়েছে। সেই বাজারের শ্রেণীবিভাগ প্রতিযোগিতার ভিত্তিতে শ্রেণী হচ্ছে দুই প্রকার, একটা হলো পূর্ণ প্রতিযোগিতা আর অন্যটি হলো অপূর্ণ প্রতিযোগিতা। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একাধিক শ্রেণী রয়েছে, সেখান থেকে আমরা আলোচনা করব শুধুমাত্র একচেটিয়া বাজার। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হলো একটি বিদ্যুৎ লাইনের ছবি। বিদ্যুৎ একটি একক উৎপাদনকারী প্রতিষ্ঠান, এটার একটি মাত্র প্রতিষ্ঠান, আবার এদের একাধিক ক্রেতা রয়েছে। যে প্রতিষ্ঠানে একটি মাত্র উৎপাদনকারী বা একটি প্রতিষ্ঠান থাকে, একাধিক ক্রেতা থাকে এবং এর নিকট কোনো পরিবর্তক দ্রব্য থাকে না, সেই ধরনের বাজারকে একচেটিয়া বাজার বলে। তো বিদ্যুৎ একটি একক উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাই বিদ্যুৎ একটি একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারে আমরা স্বল্পকালীন ভারসাম্য নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আমরা জানব একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট কি। মনো শব্দের অর্থ হলো এক, আর পলি শব্দের অর্থ হলো বিক্রেতা। এই জন্য একচেটিয়া বাজারকে একক বিক্রেতার বাজার বলা হয়, অর্থাৎ একচেটিয়া বাজারের অপর নাম হলো মনোপলি মার্কেট। তোমাদের পরীক্ষাতে আসে মনো শব্দের অর্থ কি, সেখানে তোমরা এমসিকিউতে মনো শব্দের অর্থ লিখবা এক, আর পলি শব্দের অর্থ হলো বিক্রেতা। একটু দেখে নাও, যে বাজারে একজন মাত্র উৎপাদক বা বিক্রেতা থাকে এবং দ্রব্যের কোনো নিকট পরিবর্তক বা বিকল্প দ্রব্য থাকে না, সেই বাজারকে একচেটিয়া বাজার বলে। একচেটিয়া বাজারে কোনোরূপ প্রতিদ্বন্দ্বিতা না থাকায় একচেটিয়া কারবারি দ্রব্যের দাম নির্ধারণের উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। একচেটিয়া কারবারির লক্ষ্য সর্বাধিক মুনাফা অর্জন করা। একচেটিয়া বাজারে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা না থাকে, সেহেতু একচেটিয়া কারবারি তার ইচ্ছামতো দাম নির্ধারণ করতে পারে। আর একচেটিয়া বাজারে তার ইচ্ছামতো দাম নির্ধারণ করতে পারে বলেই একচেটিয়া বাজারের যে এমআর রেখা আছে, সেই এমআর এবং এমআর এবং এআর রেখা উভয় রেখাটা নিম্নগামী হয়ে থাকে। এখন একচেটিয়া বাজারে ভারসাম্য অর্জন করতে হলে প্রথমে দুইটি শর্ত মেনে চলতে হয়। যেমন প্রথম বা প্রয়োজনীয় শর্ত হলো ভারসাম্য অবস্থায় ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হবে, অর্থাৎ এমআর ইকুয়াল টু এমসি হবে। প্রান্তিক খরচ এবং প্রান্তিক ব্যয় সমান হবে। দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত হলো ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ডাল গ্রেটার দেন এমআর রেখার ডাল, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে। এমসির পরিবর্তন এমআরের পরিবর্তনের চাইতে বেশি হবে। ডাল বলতে বোঝানো হয় পরিবর্তনের হার। স্বল্পকালে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এসি রেখার অবস্থানের উপর ফার্মের মুনাফা নির্ভর করে। এই জন্য স্বল্পকালে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তিনটি অতিরিক্ত শর্তের উপর ভিত্তি করে তিন ধরনের মুনাফা অর্জিত হয়। প্রথম হলো পি ইকুয়াল এসি হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে, অর্থাৎ দাম এবং খরচ সমান হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। পি গ্রেটার দেন এসি হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, অর্থাৎ দাম বেশি খরচ কম হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। ফি লেস দেন এসি হলে ফার্ম লোকসান সহ মুনাফা অর্জন করে, অর্থাৎ দাম কম খরচ বেশি হলে ফার্ম লোকসানের সম্মুখীন হয়। প্রথমে আমরা দেখে নেব স্বাভাবিক মুনাফা। দেখো, তোমাদেরকে বললাম এআর এবং এমআর রেখা একচেটিয়া বাজারে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এআর রেখার নিচে এমআর রেখা অবস্থান করে।
আর এমসি রেখা এসি রেখা ইউ আকৃতির হয়। এমসি রেখাকে এমনভাবে অঙ্কন করতে হবে এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যেন অতিক্রম করে। একচেটিয়া বাজারে ফার্ম দাম নির্ধারণ করে এআর রেখার ভিত্তিতে, কারণ এআর সমান একচেটিয়া বাজারে পি হয়ে থাকে। চিত্রে দেখো ই বিন্দুতে এমসি এবং এআর পরস্পর ছেদ করছে, আবার এমসি রেখা এমআরকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠে গেছে। এই জন্য এই চিত্রের ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু, আর এই ভারসাম্য বিন্দু ধরে দামটা নির্ধারিত হবে। দাম নির্ধারিত হবে এআর এর ভিত্তিতে। এই জন্য এখানে দাম হবে ওপি, এটা হবে দাম। ও কিউ পরিমাণ উৎপাদনে দাম নির্ধারিত হয় ওপি। এখানে এমআর বলতে যেটা বোঝানো হয় প্রান্তিক আয়, এমসি হলো প্রান্তিক ব্যয়, এআর হলো গড় আয়, এসি হলো গড় ব্যয়, পি হলো দাম, গ্রেটার ইকুয়াল বড় মান, লেস ইকুয়াল ছোট মান, কিউ হলো উৎপাদনের পরিমাণ। এবার আমরা চিত্রের বিশ্লেষণে যাই। ভূমিয়ককে উৎপাদনের পরিমাণ, লম্বককে দাম, আয় এবং ব্যয় দেখানো হয়েছে। চিত্রের এই বিন্দুতে দুইটি ভারসাম্য শর্ত পালন হয়েছে। প্রথম শর্ত হচ্ছে প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয় পরস্পর সমান হয়েছে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে এমসি রেখার ডাল গ্রেটার দেন এমআর রেখার ডাল, অর্থাৎ এমসি রেখা এমআরকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠে গেছে। ফলে ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দুতে আমরা এখন মুনাফার পরিমাণ নির্ণয় করি। মুনাফার সূত্র হলো টিআর মাইনাস টিসি। টিআর বলতে বোঝানো হয় দাম ইন্টু উৎপাদনের পরিমাণ, আর টিসি হলো এসি ইন্টু উৎপাদনের পরিমাণ। চিত্রে আমরা দেখি দাম বলতে বোঝানো হয় ওপি, আর পরিমাণ বলতে বোঝানো হচ্ছে ও কিউ। টিআর সমান পি ইন্টু কিউ, টিসি সমান এসি ইন্টু কিউ। পি বলতে ওপি, কিউ বলতে বোঝানো হচ্ছে ও কিউ, ওপি ইন্টু ও কিউ। ফলাফল হবে ও পি ই কিউ, অর্থাৎ আয়তক্ষেত্রের চারটি কোণের মানেই হবে টোটাল রেভিনিউ, অর্থাৎ টোটাল কস্ট। ও পি এবং ই কিউ হলো টোটাল রেভিনিউ। এবার আসো টিসি। টিসিটা নির্ধারিত হবে এসির ভিত্তিতে। তাহলে এসি রেখা ই বিন্দুতে সেট করছে, আর দাম রেখাও কিন্তু ই বিন্দুতে। এখানে এসি নির্ধারিত হচ্ছে, যেহেতু ই বিন্দুতে সেট করছে তাহলে এসি নির্ধারিত হবে ওপি, আর কিউ হলো ও কিউ। ফলাফল হিসাবে আমরা টোটাল কস্ট পাবো ওপি ই কিউ। এখন টিআর মাইনাস টিসি, টিআর এর পরিমাণ যা ওপি ই কিউ, টিসির পরিমাণও তা ওপি ই কিউ। আয় এবং ব্যয় পরস্পর সমান, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা মুনাফার পরিমাণ পাচ্ছি 0। মুনাফা 0 হওয়ায় এখানে স্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় ব্যয় এসির মধ্যে উৎপাদকের পারিশ্রমিক দ্বারা হয়। তাহলে আমরা যে চিত্রটা এখানে দেখলাম এটা হলো স্বাভাবিক মুনাফার চিত্র। স্বাভাবিক মুনাফায় এসি রেখা অবশ্যই নিম্নগামী অংশেই ছেদ করবে, আর এমসি রেখা এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে অতিক্রম করে। তোমরা চিত্র অঙ্কন করার সময় এই দিকটা খেয়াল রাখবা যাতে এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যেন এমসি রেখা অতিক্রম করে। এবার আসো অস্বাভাবিক মুনাফা। স্বল্পকালে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অর্থাৎ একচেটিয়া বাজারে ফার্ম যদি এমনভাবে উৎপাদন কাজ পরিচালনা করে যাতে গড় আয় ও দাম গড় ব্যয় এসি থেকে বেশি হয়, অর্থাৎ খরচটা বেশি হয়। গড় ব্যয় এসি থেকে বেশি হয়, এখানে দামটা বেশি হবে আর এসিটা খরচটা কম হবে, তবেই ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। দেখো চিত্রের মধ্যে তোমরা দেখো ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে।
কিভাবে বুঝবো? সেটা হলো এমসি রেখা এমআর রেখা নিচ থেকে সেট করে উপরের দিকে উঠে গেছে, আর এমসি এসি পরস্পর ই বিন্দুতে সমান হয়েছে, তাই ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। ই বিন্দুতে দাম নির্ধারিত হয়েছে, ই ক্যাপিটাল ই বিন্দু অনুযায়ী দাম নির্ধারিত হয়েছে OP1, আর পরিমাণ হলো OQ। দাম ইন্টু পরিমাণ, দাম ইন্টু পরিমাণ, এখানে দাম বলতে OP1, পরিমাণ হলো OQ1, তাহলে টোটাল রেভিনিউ হবে OP1EQ। আর টোটাল কস্ট এসি ইন্টু কিউ, এসি রেখা সেট করছে বি বিন্দুতে, তাই এখানে কস্ট নির্ধারিত হবে, অর্থাৎ এসি নির্ধারিত হবে OP2, আর পরিমাণ হলো OQ। টোটাল খরচ হবে OP2BQ। টোটাল রেভিনিউ হচ্ছে OP1EQ, আর টোটাল কস্ট হচ্ছে OP2BQ। টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে যেটা পাবো সেটা হলো P1 P2 EB। তাহলে P1 P2 EB হলো অস্বাভাবিক মুনাফা, অর্থাৎ খরচ কম আয়টা বেশি। এই অবস্থায় আমাদের অস্বাভাবিক মুনাফা অর্জিত হলো P1 P2 EB, পরিমাণ হলো অস্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে। এখন দেখে নিব লোকসান সহ মুনাফা। এখানে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, একটা হলো এসি রেখা, এমসি রেখা, এবিসি রেখা, এমআর রেখা, এআর রেখা। এসি সমান হচ্ছে এবিসি এবং এএফসি। এখানে আমাদের লোকসান সহ মুনাফা যখন চিত্রটা যখন আমরা অঙ্কন করব, তখন সেই ক্ষেত্রে এবিসি রেখা আমাদেরকে অঙ্কন করলে ভালো হয়। এক্ষেত্রে আমরা স্থির খরচ বা এএফসির পরিমাণটা আমরা সঠিকভাবে জানব, এই জন্য এবিসি অঙ্কন করলে লোকসান সহ মুনাফার ক্ষেত্রে ভালো হয়, আর আমরা মুনাফার লোকসানের পরিমাণটা যথাযথভাবে হিসাব করতে পারব। এবার দেখে নাও, এখানে ভারসাম্য বিন্দু হলো ই বিন্দু, এমসি এবং এমআর পরস্পর সমান হয়েছে। এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠে গেছে, এই জন্য ই হলো ভারসাম্য বিন্দু। আর এখানে দাম নির্ধারিত হয়েছে ক্যাপিটাল ই দ্বারা, অর্থাৎ এআর রেখাকে ক্যাপিটাল ই বিন্দুতে ছেদ করা হয়েছে। আর খরচ নির্ধারিত হয়েছে এফ বিন্দু দ্বারা। এখানে এসির পরিমাণ হচ্ছে ও কিউ পরিমাণ, ভালো করে তোমরা লক্ষ্য করো, এসির পরিমাণ হচ্ছে ও এফ পরিমাণ, কিউ এফ পরিমাণ হচ্ছে এসির পরিমাণ, কিউ এফ পরিমাণ হলো এসির পরিমাণ। তাহলে এখানে এসির মধ্যে আছে এবিসি এএফসি, তাহলে কিউ জি পরিমাণ হচ্ছে এবিসি, কারণ এবিসি রেখাকে জি বিন্দুতে সেট করা হয়েছে। কিউ জি পরিমাণ হলো এবিসি, আর জি এফ পরিমাণ হলো এএফসি, দুইটা খরচ মিলে হয়ে গেল এসি। চিত্রে আমরা লোকসান সহ মুনাফা পরিমাণ কত হয়েছে সেটা দেখে নিই। তাহলে ভারসাম্য বিন্দু ইতে দাম নির্ধারিত হয়েছে OP1, পরিমাণ নির্ধারিত হয়েছে OQ, ফলে টিআর সমান পি ইন্টু কিউ, আর টোটাল রেভিনিউ হবে OP1EQ, আর টোটাল কস্ট হবে, এসির ভিত্তিতে আমরা কস্টটা নির্ণয় করব, সেহেতু এফ বিন্দুতে যেহেতু এসি রেখা সেট করেছে, সেই জন্য এসির পরিমাণ হলো OP3, আর পরিমাণের পরিমাণ হলো OQ। ফলাফল হিসাবে আমরা পাবো OP3FQ, অর্থাৎ এসি ইন্টু কিউ, OP3OQ, ফলাফল হিসাবে পাবো OP3FQ। টোটাল কস্ট হচ্ছে পুরো আয়তক্ষেত্রটা, অর্থাৎ OP3FQ, আর রেভিনিউ হচ্ছে OP1EQ। তাহলে এখানে ক্ষতির পরিমাণ নির্ধারিত হয়েছে P3P1FQ। এটা হলো লোকসান সহ মুনাফা অর্জন। এখানে ক্ষতি হওয়ার কারণে আমাদের এখানে যেহেতু টোটাল রেভিনিউটা ছোট, টোটাল কস্টটা বড়টার আগে মাইনাস চিহ্ন থাকায় আমাদের এখানে মাইনাস আসছে, অর্থাৎ মুনাফা মাইনাস
P1 P3 EF হওয়ায় এখানে লোকসান সহ মুনাফা অর্জিত হয়েছে। এবার একটু জেনে নাও, তোমাদের এই উদ্দীপকটা দিয়ে তোমাদেরকে বলতে পারে এই অবস্থায় ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে কি? তাহলে সেই ক্ষেত্রে তোমাদের উত্তরটা কী হবে দেখে নাও। এই অবস্থায় স্বল্পকালে ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে। কারণ তোমরা দেখে নাও, এখানে এসির পরিমাণ হচ্ছে QF আর এবিসির পরিমাণ হচ্ছে QG আর AFC হলো GF। তাহলে যদি ফার্ম এই অবস্থায় উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তাকে স্থির খরচ সম্পূর্ণটাই বহন করতে হবে। আমি আবার বলছি, লোকসান দেখে যদি ফার্ম উৎপাদন বন্ধ করে দেয় তাহলে GF পরিমাণ স্থির খরচ সম্পূর্ণই বহন করতে হবে। যদি উৎপাদন চালিয়ে যায় তাহলে তাকে খরচ বহন করতে হবে EF পরিমাণ, অর্থাৎ স্থির খরচ হচ্ছে GF, সেখান থেকে EF পরিমাণ বহন করতে হবে উৎপাদন চালিয়ে গেলে, আর উৎপাদন বন্ধ করে দিলে GF পরিমাণ খরচ বহন করতে হবে। কারণ স্থির খরচ সম্পূর্ণটাই উৎপাদন বন্ধ করে দিলে ফার্মকে স্বীকার করে নিতে হবে। এই জন্য ফার্ম ক্ষতি কমানোর উদ্দেশ্যে স্বল্পকালে ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে। এবার তোমরা দেখে নাও কেন সে উৎপাদন চালিয়ে যাবে। উৎপাদন বন্ধ করে দিলে তাকে খরচ বহন করতে হবে GF পরিমাণ, আর উৎপাদন চালিয়ে গেলে তাকে খরচ বহন করতে হবে EF পরিমাণ, আর GE পরিমাণ তাকে খরচটা বহন করতে হবে না যদি উৎপাদন চালিয়ে যায়, কারণ টোটাল রেভিনিউর মধ্যে এটা উঠে আসবে। এই জন্য ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যায়। তোমরা ব্যাখ্যাটা একটু দেখো। চিত্রে অঙ্কীয় উৎপাদন স্তরে এই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় সত্য MC = MR, অর্থাৎ MC রেখার ডাল গ্রেটার দেন MR রেখার ডাল। অতিরিক্ত সত্য হিসাবে AC গ্রেটার দেন P, অর্থাৎ AC গ্রেটার দেন P গ্রেটার দেন ABC। খেয়াল করো, AC হচ্ছে P এর উপরে অবস্থান করছে, এই জন্য AC গ্রেটার দেন P। আবার ফিটা ABCর উপরে অবস্থান করতেছে, এই জন্য P গ্রেটার দেন ABC শর্ত পালিত হয়েছে। এই ক্ষেত্রে ফার্ম যদি উৎপাদন না করে তাহলে তাকে FG পরিমাণ স্থির খরচ বহন করতে হবে। FG পরিমাণ স্থির খরচ বহন করতে হবে, কিন্তু উৎপাদন চালু রাখলে ক্ষতির পরিমাণ হ্রাস পাবে EG পরিমাণ ক্ষতি হবে না। অর্থাৎ এই অবস্থায় উৎপাদন চালু রাখলে ক্ষতির পরিমাণ নির্ধারিত হয় EF পরিমাণ। স্বল্পকালে ফার্ম টিকে থাকার স্বপ্নে ক্ষতি স্বীকার করে অনেক সময় উৎপাদন চালু রাখে, তাই লোকসান স্বীকার করে উৎপাদনকারী উৎপাদন চালিয়ে যাবে। এই জাতীয় তোমাদের উদ্দীপক আসবে। আমি যে প্রশ্নটার আনসার তোমাদেরকে বললাম, অর্থাৎ ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে কি, তোমার উত্তরের সপক্ষে বিশ্লেষণ করো। উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এই জাতীয় প্রশ্ন তোমাদের উদ্দীপক হতে করতে হবে। তোমরা প্রশ্নটি অর্থাৎ চিত্রটি মনোযোগ সহকারে দেখো কিভাবে চিত্রটা অঙ্কন করা হয়েছে। তোমাদেরকে বারবার বলছি, AC রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যেন MC রেখা অতিক্রম করে চিত্রটা সেভাবে অঙ্কন করার চেষ্টা করবা। আজ এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।